সেক্ষেত্রে কিন্তু আজকে আমরা অনুশীলনী 3 সপ্তম শ্রেণীর পরিমাপ এখান থেকে আলোচনা করবো, তাই না? এর আগে আমরা অনুশীলনী 3 সংক্রান্ত অর্থাৎ পরিমাপ সংক্রান্ত যতগুলো সূত্র আছে, একক আছে, এগুলো আমরা পড়ে নিয়েছিলাম, তাই না? এখন আমরা সরাসরি ডাকের অঙ্কগুলো চলে যাচ্ছি। তো 11 নম্বর খেয়াল করো। 11 নম্বর প্রশ্নটা পড়ো। প্রশ্নটি কি আছে? দেখি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। এর চারদিকে একবার প্রদক্ষিণ করলে 1 কিলোমিটার হাঁটা হয়। আয়তকার ক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। তাহলে আমরা একটা কল্পনা করি যে আসলে আমাদের আয়তকার ক্ষেত্রটা কি রকম হবে। যেহেতু ধরো এরকম, এটা হলো আয়তকার ক্ষেত্র। এই আয়তকার ক্ষেত্রে প্রস্থ দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তাহলে আমাদের প্রস্থটা দেওয়া নেই, যেহেতু বলছে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাহলে দেখো দৈর্ঘ্যটা কার উপর নির্ভর করছে? প্রস্থের উপর। তাহলে আমাদেরকে ধরতে হবে যে প্রস্থ। যদি আমরা প্রস্থকে 1 ধরি তাহলে দৈর্ঘ্য কি পাবো? 3 গুণ। তার মানে কি 3x বা 3x। যেহেতু আমরা পাটিগণিত করব, আমরা 3x লিখলাম। হ্যাঁ, আর এবার বলছেন যে এর চারদিকে এই যে এখান থেকে চারদিকে, অর্থাৎ এই যে এই পুরাটা চারদিকে প্রদক্ষিণ করতে 1 কিলোমিটার হাঁটা হয়। চারদিকে প্রদক্ষিণ করার অর্থ হলো এর পরিসীমা বরাবর অতিক্রম করা। ধরো এখান থেকে যাত্রা যদি শুরু করে, তাহলে আবার এখান থেকে গিয়া এখান থেকে এখানে আসছে, তার মানে এটা কি পুরা চতুর্দিকে চারদিকে, অর্থাৎ বাউন্ডারি লাইন বরাবর যেটা, সেই বরাবর হাইট আসছে। এটা কিন্তু ক্ষেত্রফল না। হ্যাঁ, তাহলে আমরা অঙ্ক শুরু করি। সমাধান। দড়ি প্রস্থ x মিটার, দৈর্ঘ্য 3 গুণ। তাহলে কি হবে? 3x বা 3x মিটার। চারদিকে প্রদক্ষিণ করার অর্থ, হলো ক্ষেত্রটির পরিসীমা বরাবর অতিক্রম করা। আর পরিসীমা, এখানে যে পরিসীমা বরাবর অতিক্রম করছে, কতটুকু অতিক্রম করেছে? কতটুকু প্রথম অতিক্রম করেছে 1 কিলোমিটার। তাহলে 1 কিলোমিটারকে আমরা মিটার বানাই। 1 কিলোমিটার সমান কত মিটার? 1 কিলোমিটার সমান 1000 মিটার। তাহলে 1000 মিটার। তো আয়তক্ষেত্রের পরিসীমা সমান কি? আয়তক্ষেত্রের পরিসীমা সমান পরিসীমা সমান 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত? 3x, প্রস্থ কত? x। এখানে এককটা কি? মিটার। 3x আর x যোগ করলে কত? 4x, এত মিটার। তাহলে 4 গুণে 8x মিটার। তাহলে দেখো এটাও হলো পরিসীমা, আর যে অতিক্রম করছে চারদিকে, এটাও তো পরিসীমা। তাহলে এখানে পরিসীমা কত? 1000 মিটার। তাহলে আমরা এটাকে কি একটা সমীকরণ হিসেবে তুলনা করতে পারি না? বলতে পারি প্রশ্ন মতে, দেখো প্রশ্ন মতে 8x সমান 1000 বা x সমান 1000 ভাগ 8। 8 দিয়ে যদি 1000 কে ভাগ করি কত হয়? 125। বা x সমান 125। অতএব প্রস্থ 125 মিটার আর দৈর্ঘ্য কত?
3 গুণ 125 গুণন 3 এত মিটার। 125 গুণন 3 কত হয়? 375 মিটার। বুঝছো না? এই বুঝছো? বোঝাও। তো ফার্স্ট হলো যদি ওঠানো হয়ে থাকে তাহলে আমরা 12 নম্বরে চলে যাব। সেটা কেন? সেটা বার প্রেফারেন্স जो नारा दियो ना बैलेंस পরে 12 নম্বরে যাচ্ছে। সবাই কি বলছো? হ্যাঁ ওখানে আমার কেউ আছো? 12 নম্বর আগে প্রশ্নটা দেখো কি বলছে যে প্রতি মিটার 100 টাকা দরে 100 মিটার লম্বা ও 50 মিটার চওড়া একটা আয়তাকার পার্কের চারদিকে বেড়া দিতে কত খরচ পড়বে? ধরো এরকম একটা আয়তাকার পার্ক এই আয়তাকার পার্কের লম্বা দেখো দেওয়া আছে যেটা লম্বা ওটা কিন্তু আমরা দৈর্ঘ্য বলি নাকি? দৈর্ঘ্য কত মিটার? দৈর্ঘ্য হলো 100 মিটার। আর চওড়াটা ধরো এরকম চিত্র যদি এখানে 100 আর এটা হলো ধরো 50। চওড়া মানে কি প্রস্থ না? জি স্যার। এখানে তুমি লিখতে পারো লম্বা বা দৈর্ঘ্য আর চওড়া বা প্রস্থ সমান 50 মিটার। এখন এখানে কি করব? আগের তোর মধ্যে বলছে চারদিকে বেড়া দিতে, তার এই ক্ষেত্রে কি করতে হবে? কি বের করতে হবে? পরিসীমা বের করতে হবে। তাহলে অতএব আয়তাকার পার্কের পরিসীমা আয়তাকার পার্কটির পরিসীমা 2 গুণ 100 যোগ 50 এত মিটার। এখানে আমি সূত্রটা লিখলাম, আগে লিখে সূত্র লিখছি 2 গুণ 100 যোগ 50 মানে 150 মিটার সমান কত? 300 মিটার। এটা হলো আয়তাকার পার্কটির পরিসীমা, মানে চারদিকে বেড়া দিতে এতটুকু দূরত্ব বা দৈর্ঘ্য বেড়া দিতে হবে। বলছে যে কত খরচ? এখন খরচের হিসাবটা কি বলছে যে প্রতি মিটার 100 টাকা, প্রতি মিটারে 100 টাকা। তাহলে টোটাল খরচ কত হবে? তাহলে প্রতি মিটারে 1 মিটারে খরচ হয় 1 মিটার খরচ কত? 1 মিটারে খরচ 100 টাকা। 100 টাকা। অতএব 300 মিটারে খরচ 100 গুণন 300 টাকা। 3 1 2 3 4 এত টাকা, 30,000 টাকা। অতএব
আয়তাকার পার্কটির চারদিকে বেড়া দিতে 30,000 টাকা খরচ হবে। বুঝছো তোমরা? মোটাই টাকা। পরে 13 নম্বর অঙ্কে যাও। 13 নম্বর অঙ্ক প্রশ্নটা পড়ে দেখো, সবাই প্রশ্নটা পড়ো। কি বলছে? যে একটি সামান্তরিক ক্ষেত্রের ভূমি 40 মিটার, সামান্তরিক ক্ষেত্রের ভূমি 40 মিটার ও উচ্চতা 50 মিটার, এর ক্ষেত্রফল নির্ণয় করো। তো একটা সামান্তরিক ক্ষেত্র ধরো, আমরা একটা চিন্তা করি যে এটা একটা সামান্তরিক, এটা একটা সামান্তরিক। এই সামান্তরিক ক্ষেত্রে কি দেওয়া? সামান্তরিক ক্ষেত্রের ভূমি 40 মিটার, উচ্চতা 50 মিটার। আচ্ছা, ধরো ভূমি এখানে 40 বলছে আর উচ্চতাটা বলছে কি 50। তো দেওয়া আছে সামান্তরিক ক্ষেত্রের ভূমি সমান 40 মিটার, সামান্তরিক ক্ষেত্রের উচ্চতা 50 মিটার। তোমরা কি জানো সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল কি? আমরা জানি সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল সমান এই ভূমি গুণন উচ্চতা। ভূমি কত? 40, উচ্চতা কত? 50। এত ক্ষেত্রফল যেহেতু একক হবে বর্গ মিটার, তাহলে 4 × 4 20 আর 2টা শূন্য, এত বর্গ মিটার। কত ক্ষেত্রফল চাইছেন? এটাই আছে। এটা পঞ্চম শ্রেণীতে তোমরা পড়ছিলাম, আর এখন তোমরা সপ্তম শ্রেণী। চোদ্দ নম্বর, একটি ঘনকের একবারের দৈর্ঘ্য 4 মিটার, ঘনকটির তলগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। ঘনকটির তলগুলোর ক্ষেত্রফল দেখো, এটা ঘনক কি? সে ঘনবস্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, যে ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান তাকে ঘনক বলে। অর্থাৎ ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই কি সমান। এখন এখানে বলছে তলগুলোর ক্ষেত্রফল, মানে সবগুলা তল যে আছে। এখন এখানে ঘনকের কয়টা তল থাকে? ঘনকের কয়টা? ঘনবস্তুর কয়টা তল? 6টা। ঘনবস্তুর তল হলো 6টি। তাহলে ঘনক তো একটা ঘনবস্তু, কিন্তু একটা হলো আয়তাকার ঘনবস্তু আর একটা হলো ঘনক। আয়তাকার ঘনবস্তু কি? যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান না। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটায় আছে, 3টা মাত্রায় আছে, কিন্তু কোনটাই কি সমান না। এটা অবশ্যই এটা সমান হতে হবে, না সমান হতে হবে। এই যে
এটা হলো একটা আয়তাকার ঘনবস্তু। আমি পারি মনে হয়, পারি না। এটা হলো একটা আয়তাকার ঘনবস্তু যার ধরো আমাদের এখানে তল হলো কোন তলের, আচ্ছা প্রতিটা তলের ধার মানে কি, এখানে ধার মানে তল বোঝাচ্ছে। প্রতিটা ছয়টা তলই কি সমান এবং সেটা কি 4 মিটার দৈর্ঘ্য 4 মিটার। তাহলে দেওয়া আছে ঘনকের এক বাহুর দৈর্ঘ্য বা ধার সমান 4 মিটার। এখন ঘনকের আমি যেটা বলছি যে ঘনকের তল কয়টা তল? 6টা তল। প্রতিটা তলের দৈর্ঘ্য প্রস্থ কি সমান না? এক্ষেত্রে প্রতিটা তল, যেমন তোমরা কিউব দেখছো না, কিউব রুবিক্স কিউব যেটা অনেকে বেরাতে পারে, আমি কিন্তু আমার পারি না। আচ্ছা এটা বলতেছি যে আসলে সবগুলা কি সমান। তাহলে একটা তলের দৈর্ঘ্য এবং প্রস্থ, অর্থাৎ ঘনকের একটা তল মানে কি রকম বর্গাকার না? ঘনকের একটা তল বর্গাকার। এটা কি তোমরা তুমি এখন চিন্তা করো যে তোমার সামনে একটা রুবিক্স কিউব আছে, এর একটা তল দেখো, এর দৈর্ঘ্য প্রস্থ 14 সমান, এরকম 6টা তল। তাহলে একটা তলের ক্ষেত্রফল কি? একটা তলের ক্ষেত্রফল কি? আমি যদি ক ধরি তাহলে ক স্কয়ার। তাহলে এরকম কয়টা তল আছে? 6টা। তাহলে 6 ক স্কয়ার বা 6 ক স্কয়ার। তাহলে আমরা বলতে পারি আমরা জানি। আচ্ছা আমরা এখানে একটু এটাকে একটু ধরে নিই। হ্যাঁ, ঘনকের এক বাহুর দৈর্ঘ্য বা ধার a সমান 4 মিটার। তাহলে আমরা সূত্রটা একটু শুরু করি। তো আমরা জানি ঘনকের তলগুলোর ক্ষেত্রফল 6 গুণন এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার। এক বাহুর দৈর্ঘ্য মানে ক্ষেত্রফলের সূত্র কি? বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু গুণন বাহু বা বাহু স্কয়ার। তাহলে যেহেতু এখানে 6টা তল আছে, তাহলে আমরা বলতে পারি 6 গুণন এক বাহুর দৈর্ঘ্য মানে কত? 4 স্কয়ার, এত বর্গ মিটার সমান 6 গুণন 4 4 16 এত বর্গ মিটার। 6 16 96 বর্গ মিটার। এখন এখানে আমি দিয়ে রেখেছিলাম কেন? তুমি যদি এটা না লিখতে চাও, এর অ্যানসার হয়ে গেছে। যদি এটা না লিখতে চাও, ধরো আমরা লিখতে পারি তাহলে 6a স্কয়ার। তাহলে 6 গুণন কি a মানে 4 স্কয়ার সমান 6 গুণন 4 তাহলে 16 সমান 96। হ্যাঁ, এত এইভাবে তোমরা লিখতে পারো। ঠিক আছে? তাহলে আমরা কি পাইলাম যে ঘনকের তলগুলোর ক্ষেত্রফল কি? 96 বর্গ মিটার। পরে 15 16 17 18 19 তোমাদের জন্য খুব একটা প্রয়োজন নাই। তোমরা এখান থেকে 20 করবা। ঠিক আছে? 20 করবা। বুঝতে তোমাদের উঠানো হয়েছিল সবার? বুঝতে না? 20 নাম্বার আমরা সরাসরি 20 নাম্বার চলে যাচ্ছি। পরে এটা হয়তো তোমাদের পরে কোনো ক্লাসে করাই দেব।
একটি মগের ভেতরের আয়তন 1500 ঘন সেন্টিমিটার। 270 লিটারে কত মগ পানি হবে? এখন একটি মগের ভেতরের আয়তন 1500 ঘন সেন্টিমিটার, এটা বলছে। এটা কি বুঝলাম? অর্থাৎ আমরা যে মগটা থাকে, একটা মগ আছে না, এই মগের ভেতরে 1500 ঘন সেন্টিমিটার পানি ধরে। আর 270 লিটারে এরকম 270 লিটার পানি এই মগ দিয়ে যদি তুমি মাপা শুরু করো, মানে ওই ধরো ওই 270 লিটার পানি রে তুমি মগ দিয়া আরেক জায়গায় ডাইরেক্ট উঠাইতেছো, তাহলে এখানে কত কত মগ পানি হবে এটা বের করতে বলছে। আমাদের এখানে এককের ক্ষেত্রে আমি যেটা বলছি যে এককটা বেশি গুরুত্বপূর্ণ, তোমাদের এখানে এককটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর দেওয়া আছে কি যে মগের ভেতরের আয়তন, তাহলে মগের ভেতরের আয়তন কত? 1500 ঘন সেন্টিমিটার। এই ঘন সেন্টিমিটারকে আমরা লিটারে যাব। ঘন সেন্টিমিটার থেকে লিটারে যাওয়ার রাস্তা কি? 1 লিটার সমান কত ঘন সেন্টিমিটার? কেন লিটারে যাব? কারণ আমাদের বলছে 270 লিটার পানি আছে। 1 লিটার সমান কত ঘন সেন্টিমিটার? মনে নাই তোমাদের? 1000। यस, ভেরি গুড। তাহলে আমরা এই 1500 কে 1000 দ্বারা যদি ভাগ করি তাহলে আমি লিটার পেয়ে গেলাম, সমান 1.5 লিটার। দেখো ভাগ করলে যে শূন্য দুটো শূন্য তো কাটাই যায়, 15 কে 10 দ্বারা ভাগ করলে 1.5 হয়। অর্থাৎ মগটিতে পানি ধরে, মগটিতে পানি ধরে 1.5 লিটার। তাহলে এখন আমরা ওই নিয়মে যেতে পারি যে 270 লিটারে কত মগ পানি হবে। তাহলে আমরা লিখতে পারি যে 1.5 লিটার পানি ধরে একটি মগে। তাহলে 1 লিটার পানি ধরে কত? 1/1.5 টি মগে। সুতরাং 270 লিটার পানি ধরে 1 গুণন 270 ডিভাইডেড বাই 1.5 এতটি মগে। 270 গুণন, তুমি আলাদা জায়গায় ইচ্ছা করলে ভাগ করে নিয়ে আসতে পারো, আমরা দেখাই। 10 ডিভাইডেড বাই 15 কিভাবে করলাম? যে এইটি নিচে দশমিক আছে, দশমিক যদি উঠাই তাহলে দশমিকের জন্য একটা এক, ডাইনে একটা সংখ্যার জন্য একটা শূন্য, এটা উপরে যাবে। এবার এটা ভাগ করো, 5 দুগুণে 10, 3 5 15। এটা বাতাস লাগে না? 3 9 27, 180 কিলো। অর্থাৎ 270 লিটারে কত মাপ? 270 লিটারে কত? 180 মাপ পানি হবে। বুঝছো তোমরা? কথা বলতেছো কেন? কথা বলে বোঝা যাবে? হ্যাঁ, বুঝছো? কঠিন লাগছে? তোমাদের কাছে কঠিন লাগছে তো না? হ্যাঁ, এবার সবার বাড়ি থেকে দুধ কেনা খাও, তাই না? হ্যাঁ, এটার হিসাব করি যে কোন পরিবারের দৈনিক 1.25 লিটার দুধ লাগে। হ্যাঁ, না 21টা হোক থাকে। নেক্সট ক্লাসে 15 16 17 18 19 21 এটা পরের ক্লাসে করাবো। কোন পরিবারে
দৈনিক 1.25 লিটার দুধ লাগে। প্রতি লিটার দুধের দাম 52 টাকা হলে ওই পরিবারে 30 দিনে কত টাকার দুধ লাগবে? এটা তো সহজ অঙ্ক আছে, হ্যাঁ? তাহলে দৈনিক কত লিটার দুধ লাগে? 22 নাম্বার। দৈনিক মানে এক দিনে, তাহলে এক দিনে দুধ লাগে, এক দিনে দুধ লাগে 1.25 লিটার। বলছে 30 দিন। অল্প করো না, অল্প করো না। 30 দিনে দুধ লাগে 1.25 গুণন 30 এত লিটার। এটা যদি গুণ করি কত হয়? 0 3 5 15 5 হাতের 1 3 2 4 1 7 3 1 3। ঠিক আছে? 1 3 5 15 5 হাতের 1 3 2 4 1 7 3 1 3। হাই 3.5 না? ঠিক আছে? হিসাব সহজ কথা। 30 কে যদি 1 দিয়ে গুণ করো তাহলে 30। আর 30 কে তুমি যদি 25 কে গুণ করো তাহলে কত? 7500। তাহলে দশমিকের আগে যদি কি করে দাও তাহলে দুটো শূন্য আসে, দুটো শূন্য দেওয়া দরকার নেই আমাদের। এত লিটার 7.5 লিটার। এখন 1 লিটার দুধের দাম কত? 52 টাকা। তাহলে 1 লিটার দুধের দাম 1 লিটার দুধের দাম 52 টাকা। একজনের রাফ করো 37.5 না, এত লিটার দুধের দাম 52 গুণন 37.5 এত টাকা। আচ্ছা আমরা করি 3 7 5 আর আছে কত? 52। এই শূন্য আমরা রেখে দিলাম। 5 দুগুণে 10 শূন্য, হাতে 1 60 গুণ 74 আর কত? 75। 1 পরে আসো 5 5 25 5 হাতের 2 5 7 35 আর 2 কত? 5 7 35 আর 2 37 7 হাতের কত? 3 3 5 15 আর 3 18। তাহলে আসে কত? 0 0 5 0 হাতের 7 7 14 15 5 হাতের 1 9 1। এটা আসে? এখন এখানে দশমিকটা কোথায় দিব? এটা তো আগে থেকে ছিল। তাহলে 1 2 3 এই যেখানে আসবে, তাই না? দশমিক কোথায় আসবে? আসতেছে কত? 1950 টাকা। বুঝছি আমরা সবাই? জি স্যার। তো সহজ অঙ্ক। পরের অঙ্ক একটু গুরুত্বপূর্ণ অঙ্ক। 23 24 এই দুটো করব। 23 নম্বর দেখো। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ কত করবে? 60 মিটার।
39 মিটার। এর ভেতরে চতুর্দিকে 2 মিটার চওড়া রাস্তা আছে। আমি তোমাদের ইতিপূর্বে যেদিন আমি বেসিক আলোচনা করছিলাম সেদিন আমি তোমাদের বইলা দিছিলাম যে যদি ভেতরের চতুর্দিকে থাকে তাহলে আমাদেরকে কি ভেতরে দেখো বিষয়টা খেয়াল করো। আমি যেরকম আবার একটু দেখাচ্ছি, হয়তো ভুলে গেছিলাম তোমরা। এই ভিতরে যদি রাস্তা থাকে, রাস্তা যদি ভেতরে থাকে তাহলে আমাদের রাস্তা বাদে। ভিতরে যদি রাস্তা থাকে তাহলে প্রথমে আমরা কি করব, এটা টেকনিকটা কি, কৌশলটা কি? প্রথমে আমাদেরকে সরাসরি যে আয়তাকার বাগানের যে দৈর্ঘ্য আর প্রস্থ সেটা আছে সেটা আমরা আগে করে নেব। কত 60 আর হলো 40, এটার ক্ষেত্রফল প্রথম বাই করব। তারপরে ওই যে ভিতরের দিকে যে 2 মিটার চওড়া রাস্তা আছে, এবার রাস্তাটা বাদ দিয়ে এই রাস্তা রাস্তা ঠিক আছে, এরকম একটা রাস্তা, হ্যাঁ এই রাস্তা কত 2 মিটার না, 2 মিটার চওড়া। আয়তকার ক্ষেত্রে দুই পাশ দিয়া রাস্তা গেছে না। আয়তকার ক্ষেত্রে দেখো এখানে যেহেতু আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দুইটা, এখানে দুইটা দৈর্ঘ্য না, আর প্রস্থ কি দুইটা, দুই পাশে আছে, তাহলে দুই পাশ থেকে আমাদের মাইনাস করতে হবে। তো আবারও বলতেছি, যেটা চতুর্দিকে যদি চতুর্দিকে আছে এবং সেটা কোন দিকে ভেতরে, যদি বাহিরে থাকে তাহলে কি রাস্তা সহ, আর যদি ভেতরে থাকে রাস্তা বাদে। আগে ক্ষেত্রফল বের করব সরাসরি, তারপরে রাস্তা বাদে ক্ষেত্রফলটা বের করব। তাহলে যদি রাস্তা সহ যে ক্ষেত্রফলটা ছিল, মানে মূলত আয়তাকার বাগানের যে ক্ষেত্রফলটা ছিল, এটা থেকে রাস্তা বাদ দিয়ে ক্ষেত্রফল যদি আমি বিয়োগ করি তাহলে আমি পাবো না। এবার এখন আমরা করে ফেলি। তো আয়তাকার দেওয়া আছে, আয়তাকার বাগানের কথা বলতেছে কে, দৈর্ঘ্য সমান 60 মিটার, আয়তাকার বাগানের প্রস্থ 40 মিটার। অতএব আয়তাকার বাগানের ক্ষেত্রফল 60 গুণন 40 বর্গ মিটার, 2400 বর্গ মিটার। তাহলে রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য কত হবে? রাস্তা বাদে দৈর্ঘ্য ছিল আগে ছিল 60। এই জায়গা থেকে দৈর্ঘ্য দেখো, এই যে প্রস্তুত দিকে এখানে থেকে 2 গেছে, আবার এখান থেকে কি, এটা তো আমার দৈর্ঘ্য ছিল 60 তাই না, এখানে 2 গেছে, তাহলে এই 2 যদি বাদ দিই তাহলে থাকবে কত? অর্থাৎ 60 বিয়োগ 2 যোগ 2 এত মিটার। কত হলো? 60 বিয়োগ 4 মিটার সমান কত? 56 মিটার। রাস্তা বাদে বাগানের প্রস্থ কত? প্রস্থ কত হবে? এই তুমি বলো প্রস্থ কত? কত হবে? আরে বাবা প্রস্থ বের করো আগে। দৈর্ঘ্য কত? 56 মিটার হচ্ছে, তাহলে প্রস্থ কত হবে? মূল প্রস্থ কত ছিল? 40। এটা ছিল প্রস্থ 40। এদিক থেকে দৈর্ঘ্য থেকে গেছে, এদিকে 2 গেছে, এদিকে 2 গেছে, তাহলে থাকে কত? এখানে 2, এখানে 2, তাহলে বাদ দাও। তাহলে 40 বিয়োগ 2 যোগ 2 এত মিটার সমান কত? 40 যোগ 2 2 4 মিটার সমান 36 মিটার। ঠিক এগুলো না এখন বলছো না, বলতে পারো না কেন? আচ্ছা, তাহলে আমরা রাস্তা বাদ দিয়া বাগানের দৈর্ঘ্য কত পাইছি? 56 মিটার। আর রাস্তা বাদ দিয়া প্রস্থ কত পাইছি? 36 মিটার। তাহলে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল একদম কোন করো তো, 56 গুণন 36 এত বর্গ মিটার। 56 গুণন করলে কত হয়? 2016
চলো ভুল করো নাই তো? সবাই রেডি আছে? তাহলে ধরে নিলাম এটাই, হ্যাঁ আমি আর করে দেখতেছি না। এবার আসো যে আয়তাকার বাগানের ক্ষেত্রফল পাইছি 2400 বর্গ মিটার। ওই বাগানের ভিতর দিয়ে যে রাস্তাটা গেছে ওই রাস্তা বাদ দিয়ে ক্ষেত্রফলটা পাইছি কত? 2016। এখন ধরো আগে বাইরের এই যে এই চতুর্দিকে ক্ষেত্রফল পাইছিলাম 2400, এখন এটা বাদ দিয়ে ক্ষেত্রফল পাইছি কত? 2016। তাহলে দুইটা যদি বাদ দেই তাহলে ভিতরে যে রাস্তা আছে ক্ষেত্রফল পাবো না? জি স্যার। কি বলো? জি স্যার। অতএব রাস্তার ক্ষেত্রফল 2400 বিয়োগ 2016 বর্গ মিটার কত আসে? হ্যাঁ 384 বর্গ মিটার। দাদা কি ঠিক আছে ক্যালকুলেশন? হ্যাঁ। সবাই কি কোন করে দেখছি না? জি স্যার ঠিক আছে। আচ্ছা তাহলে 23 নাম্বার আশা করি বুঝছো। আমরা 24 নম্বরে যাচ্ছি। সৃজনশীল কাজ করে দেব নাকি? না স্যার করে দেব। আচ্ছা আমি এটা শেষ করে দিই। কি অবস্থা? টাইম কত? টাইম দেখো তো। একটা থাকতাম না। ঠিক আছে। তাইতো? এবার তো গেলাম। আমরা তোমার 11 নম্বর অঙ্কটা যে করছিলাম জাতকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থে 3 গুণ, ওখানে আমাদের পরিসীমা বাই করা আছে। আর এখানে বলছে ওই একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থে 3 গুণ, যেহেতু ঘরের দৈর্ঘ্য প্রস্থে 3 গুণ তাহলে এটা অবশ্যই আয়তাকার ঘর। প্রতি বর্গ মিটারে 7.50 টাকা ধরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মুড়তে মোট এত টাকা ব্যয় হয়। ঘরটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। দেখো এখানে আমাদের দৈর্ঘ্য প্রস্থের কথা বলছে, কিন্তু এখানে শুধু দৈর্ঘ্য প্রস্থের সম্পর্ক দিছে এবং কতটুকু খরচ হয়েছে সেটা বলছে, বাট আমাদের ক্ষেত্রফলটাও কিন্তু দেওয়া নাই। কিন্তু আমরা এইখানে ওই যে প্রতি বর্গ মিটার মানে কি 1 বর্গ মিটার, তাহলে 7.50 টাকা খরচ হয়েছে কি 1 বর্গ মিটারে। এইভাবে আমরা কি একটা ক্ষেত্রফল পেয়ে যেতে পারি। আর ক্ষেত্রফল যদি পেয়ে যাই তখন কি আমরা দৈর্ঘ্য প্রস্থের যে সম্পর্ক আছে এই সম্পর্ক ধরে আমরা দৈর্ঘ্য প্রস্থ বের করতে পারি। যেহেতু ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব তাহলে আমরা কি করতে পারি? 24 দেখো প্রথমে 7.50 টাকা 7.50 টাকা খরচ হয় কত? 1 বর্গ মিটারে। প্রতি বর্গ মিটার খরচ হয় এত, তাহলে 1 টাকা খরচ হয় 1/7.50 এত বর্গ মিটারে। সুতরাং 1102.50 টাকা খরচ হয় 1102.50 টাকা 1/7.50 এত বর্গ মিটারে। দেখো তাহলে এটা তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে এখানে আসতেছে কত? এটা সম্ভবত 147 আসে। এটা ভাগ করে দেখো তোমরা। 7-5 আচ্ছা 7-5 ভাগ হলো 1102.5 75। 110 এর মধ্যে যায় কত? একবার, তাহলে 75। 10 থেকে 5 গেলে 5, হাতের 1 8 3 2 4 বার যাবে। 4 5 20 হাতে 2 4 7 28 আর 2 30 2 5 5 7 বার 5 তো 35 এর 5 অর্থাৎ আমি বলছিলাম যেটা 147 এত বর্গ মিটার হবে। তাহলে আমরা এই 147 যে পাইলাম এটা কি পাইছি? ঘরটার ক্ষেত্রফল। এই ক্ষেত্রফল যেহেতু পাইছি আমরা দৈর্ঘ্য প্রস্থে আমাদের সম্পর্ক যেটা দেওয়া আছে সেটা ধরে আমরা এটা সমাধান করে ফেলতে পারি। দেখো এখানে কি বলছে? দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তাহলে আমরা কোনটা দৈর্ঘ্য? প্রস্থ দৈর্ঘ্য না দৈর্ঘ্য দৈর্ঘ্য? আমি একটা কথা বলছিলাম যে যার সাথে র যুক্ত থাকবে, যার সাথে র যুক্ত থাকবে একে যদি আমরা ধরি তাহলে আমাদের ক্যালকুলেশন সহজ হবে।
এখন তুমি দৈর্ঘ্য ধরলেও পারবা কবে তখন, তাই না? কিন্তু সেটা কঠিন হয়ে যাবে। তো মনে করি ঘরের ঘরের প্রস্থ ক মিটার, অতএব ঘরের দৈর্ঘ্য 3 ক, যেহেতু 3 গুণ বলছে 3 ক মিটার, 3 ক না কত? অতএব ঘরের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল আবার এইটা লাগে, এই যে আমরা যে প্রস্থ ক এবং দৈর্ঘ্য যে 3 ক ধরছি, প্রস্থ ক এবং দৈর্ঘ্য যে 3 ক ধরছি না, এটা থেকে একটা ক্ষেত্রফল পাবো। তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে 3 ক গুণন ক এত বর্গ মিটার সমান কত? 3 ক স্কয়ার বর্গ মিটার। তাহলে এটা ঘরের ক্ষেত্রফল পাইছি, এটা চলক ঘরের, আর এটা আমরা বাস্তবিকই পাইছি। তাহলে এই দুইটার মধ্যে আমরা তুলনা করতে পারি না? স্যার তাহলে বলতে পারি প্রশ্ন হচ্ছে 3 ক স্কয়ার সমান 147, বা ক স্কয়ার সমান 3 ক স্কয়ারের সাথে কথা না, কত 3 ক স্কয়ারের সাথে কি অবস্থা আছে এটা? কোন অবস্থা। সাকসেসফুলি কি হবে? ভাগ। তাহলে 147 ভাগ কত? 3। তাহলে ভাগ করি কত হয়? 3 4 এ 12, 3 9 27, 49। বা ক স্কয়ার সমান কত? 49 ভাগ ক সমান, যদি লেফট সাইডে স্কয়ার থাকে রাইট সাইডে গেলে কি হবে? রুট হবে। কে কে বলছো রুট হবে? সবাই বলছো? আগে আমি বলার পরে আমরা 49 রুট করলে, যেহেতু আমরা বর্গমূল শিখছি, তাই না? 49 রুট করলে কত হয়? 7। আমরা জানি যে আমি তোমাদেরকে 1 থেকে 400 এর মধ্যে যে সংখ্যাগুলো আছে, যে বর্গ সংখ্যাগুলো আছে, সেগুলো বর্গ এবং বর্গমূল শিখতে বলছিলাম। 20 এর বর্গ কত? 400। তাহলে 400 এর বর্গমূল কত? 20। এভাবে 1 থেকে একবারে 400 পর্যন্ত যত যেগুলো আছে সেগুলো বলছিলাম না? 1 থেকে 20 মানে 400। বর্গ সংখ্যা, বর্গমূল যদি তোমার 400 আর বর্গ কত? তাহলে 1 এর বর্গ 1, 2 এর বর্গ 4, 3 এর বর্গ 6, 3 এর বর্গ 9, 4 এর বর্গ 16। তাহলে 16 এর বর্গমূল কত? 4। 16 এর বর্গমূল কত? 4। তাহলে 49 এর বর্গমূল 4। অতএব প্রস্থ 7 মিটার এবং দৈর্ঘ্য 7 গুণন 3 গুণ এত মিটার সমান 21 মিটার। ঠিক আছে? সবাই বুঝছো? হ্যাঁ। ওটা রয়েছে না সবার? করাই ফেলি? আচ্ছা, আরেকটা বলে শুধু 25টা করাই দেই। শোনো, শুধু 25টা করাই দেই, নাকি সৃজনশীল আগে আমি নেক্সট করাবো? তাহলে নেক্সট ক্লাসে তাহলে আমরা 25 আর 20 27, তাহলে তো আরো একদিন বেশি লেগে যাবে আমাদের, তো মাঝখানে আরেকটা পরে পড়ে গেছে না? শোনো, এর সাথে এই অঙ্কটা যে আমরা করলাম, এর সঙ্গে আমি তোমাদেরকে 46 পৃষ্ঠা, তোমরা দেখো 46 পৃষ্ঠা উদাহরণ 7 যেটা আছে, এটা এই অঙ্কটাই ছিল, শুধু গ নাম্বারটা একটু পরিবর্তন আছে, গ নাম্বারটা করে দেই, তা না হলে গ নাম্বার পাবা না তোমরা। ঠিক আছে? এখানে দেখো
ছেচল্লিশ পৃষ্ঠার উদাহরণ 7 সৃজনশীল। এটার 7 নম্বরে দেখো 7 এর ক আর খ। 7 এর এই যে 7 এর ক খ কার মতো? আমরা এর আগে কত নম্বর করলাম? 23 না 24? 24 সেম 24 ক খ সেম কি 24। এবার আমরা গ নাম্বার করতেছি। গ নাম্বার প্রশ্ন দাও। এটা গুরুত্বপূর্ণ অঙ্ক, পরীক্ষায় আসার মতো। একাডেমিক বলো আর অ্যাডমিশন বলো, সকল ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ। কি বলছে? 40 সেন্টিমিটার বর্গাকার টাইলস দ্বারা আমরা যে ঘরের ক্ষেত্রফল দৈর্ঘ্য প্রস্থ পাইছি, যে ঘরটা, এখানে যদি আমরা একটা টাইলস বসাই, টাইলসের মাপ কত? 40 সেন্টিমিটার। এটা বর্গাকার টাইলস। এই ঘরের মেঝে ঢাকতে কয়টি টাইলস লাগবে? দেখো এখানে প্রথমে আমাদের প্রশ্নটা কি করছে? আয়তাকার ঘরের পরিসীমা বর্গাকার ঘরের পরিসীমার সমান। আয়তাকার ঘরটা পাইছি আমরা, এর পরিসীমা আর বর্গাকার ঘরের পরিসীমা কি সমান। এখন আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ 3 মিটার তো আমরা করে ফেলছি 24 নাম্বার। এখন এইখানে এই শর্তটা তোমাদেরকে নিতে হবে, আয়তাকার ঘরের পরিসীমা বর্গাকার ঘরের পরিসীমা সমান। আর আয়তাকার ঘরে আমরা দৈর্ঘ্য প্রস্থ পাইছি, আমরা আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ পাইছি, তাহলে আমরা এটা লিখতে পারি ক হতে পাই আয়তাকার। অঙ্কটা পরে উঠাও তোমরা, আমি সময় দেব, আগে উঠালে বুঝবা না। আয়তাকার ঘরের প্রস্থ কত পাইছ? 7 মিটার। আয়তাকার ঘরের দৈর্ঘ্য কত পাইছ? 21 মিটার। এখান থেকে আমরা পরিসীমায় যাব। কেন পরিসীমায় যাব? তুমি প্রশ্ন দিকে দেখো, উদ্দীপকে বলছে আয়তাকার ঘরের পরিসীমা বর্গাকার ঘরের পরিসীমা সমান। এখন আমি যদি আয়তাকার ঘরের পরিসীমা না বের করি, তাহলে বর্গাকার পরিসীমা সমান এটা ধরবো কেমনে? তাহলে প্রথম কাজ হলো আয়তাকার ঘরের পরিসীমাটা বের করে নেওয়া। যেহেতু আমাদের দৈর্ঘ্য প্রস্থ আছে, তাহলে আমরা এর পরিসীমা বের করতে পারি। এটা হতে আয়তাকার ঘরের পরিসীমা সমান 21 2 গুণন 21 যোগ 7 এত মিটার সমান 2 গুণন 28 মিটার সমান কত? 8 গুণে 56। এটা হলো আয়তাকার ঘরের পরিসীমা। তাহলে আয়তাকার ঘরের পরিসীমা সমান কি? বর্গাকার ঘরের পরিসীমা দেওয়া আছে বর্গাকার ঘরের দেওয়া আছে বর্গাকার ঘরের পরিসীমা, বর্গাকার ঘরের পরিসীমা সমান আয়তাকার ঘরের পরিসীমা। আয়তাকার ঘরের পরিসীমা সমান 56 মিটার। এখানে এবার চিন্তা করো, আমাদের যে ঘরের আমরা টাইলস বসাবো, এটা তো বর্গাকার ঘর, তাই না? এটা বর্গাকার ঘর না? তাহলে এই ঘরে তো ক্ষেত্রফলটাও লাগবে। এই ঘরে ক্ষেত্রফল লাগবে না? কারণ ক্ষেত্রফল না হইলে আমরা যদি বর্গাকার ঘরের ক্ষেত্রফল না, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাইছি না। এবং ওখান থেকে আমরা চলে আসলাম কিছু পরিসীমাতে। এখন পরিসীমা থেকে আমরা বর্গাকার ঘরের ক্ষেত্রফলে যাব। এখন বর্গাকার ঘরের ক্ষেত্রফলের জন্য আমাদের লাগবে কি? বর্গাকার ঘরের বাহুর দৈর্ঘ্য লাগবে। কি লাগবে? বাহুর দৈর্ঘ্য। এখন এখানে বর্গাকার ঘরের পরিসীমা থেকে কি আমরা বাহুর দৈর্ঘ্য যেতে পারবো? আমরা জানি বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4 গুণন 1 বাহুর দৈর্ঘ্য। তাহলে এই পরিসীমা থেকে আমরা যদি বর্গ পরিসীমা বা এখান থেকে যাই, এই বর্গাকার ঘরের 4 গুণন 1 বাহুর
দৈর্ঘ্য এটা সমানিত 56 মিটার। অতএব এক বাহুর দৈর্ঘ্য সমান। তোমরা এখানে আমি তোমাদের বোঝানোর জন্য হয়তো বিস্তারিত লিখছি, কিন্তু তুমি যখন বুঝে ফেলবা তখন ডাইরেক্ট লিখবা এক বাহুর দৈর্ঘ্য সমান 56 ভাগ 4। এটা লিখতে হবে না। এক বাহুর দৈর্ঘ্য সমান 56 ভাগ 4 মিটার, সমান কত? 14 মিটার। এটা কি পাইলাম? বর্গাকার ঘরের এক বাহুর দৈর্ঘ্য। তাহলে পরে যাও, অতএব বর্গাকার ঘরের ক্ষেত্রফল, বর্গাকার ঘরের ক্ষেত্রফল সমান কি? বাহু গুণন বাহু, তা বা বাহু এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার, বাহু গুণন বাহু। একজন বললা যে দুটো লিখি, তাহলে কত আছে? 14। তাহলে 14 গুণন 14, এত কি একক ছিল কি বর্গ মিটার না? তাহলে 14 14 কত? 14 14 কত? গুণ করো। 14 14 গুণ নামাতে পারো না? 196 বর্গ মিটার। 20 পর্যন্ত নামাতে শিখবা, ক্যালকুলেশন সহজ হবে। এসে 10 পর্যন্ত নামাতা তো তোমার 1500 পর্যন্ত 20 পর্যন্ত নামাতা শেখা দরকার। এখন কোন প্রকার আছে তার 20 পর্যন্ত নামাতে পারো। তাহলে বর্গাকার ঘরের ক্ষেত্রফল 196 বর্গ মিটার। এখন এখানে আমরা যে টাইলসটা বসাবো, আমরা তো ঘরের ক্ষেত্রফল পাই গেলাম, আমরা ঘরের ক্ষেত্রফলটা পেয়ে গেছি, কিন্তু কিন্তু টাইলসের ক্ষেত্রফল তো পাইনি। টাইলসের ক্ষেত্রফল যদি না পাই তাহলে আমরা মাপ বুঝবো কেন? আর টাইলসের ক্ষেত্রফল বাই করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে টাইলসের বাহুর দৈর্ঘ্য কত? সেন্টিমিটারে দেওয়া। ঠিক আছে, তাহলে টাইলসের বাহুর দৈর্ঘ্য, টাইলসের বাহুর দৈর্ঘ্য কি? 40 সেন্টিমিটার। এই 40 সেন্টিমিটার থেকে এখন তোমাকে দেখতে কি করতে হবে? মিটারে যেতে হবে। কেন? যে আগেরটা যে মিটারে ছিল, এই ক্ষেত্রে কিন্তু অনেকেই তোমরা ভুল করো, বলে দিচ্ছি, এখানে কিন্তু ভুল করো। তাহলে 40 ভাগ কত? 100, এত মিটার, 0.4 মিটার। অতএব টাইলসের ক্ষেত্রফল, টাইলসের ক্ষেত্রফল 0.4 গুণন 0.4 গুণ করলে কত হবে? এত বর্গ 0.16 বর্গ মিটার। এখানে তো আমাদের এই যে এগিয়ে হয়ে গেছে, একটু এই করে দিলাম। এখন টাইলসের ক্ষেত্রফল পেয়ে গেছি, আমরা বর্গাকার ঘরের যে মেজের যে ক্ষেত্রফল সেটাও পেয়ে গেছি। তাহলে দুইটা ক্ষেত্রফলকে ভাগ করে দিলে তো আমরা টাইলস পাবো। দেখো অতএব টাইলস লাগবে, অতএব টাইলস লাগবে, টাইলস লাগবে 196 ডিভাইডেড বাই 0.161। এটা ভাগ করো, কত হবে? ভাগ করলে 1225। বুঝছো তোমরা? আচ্ছা, তাহলে আমি এটা নিয়ে আবার একটু কথা বলে তারপরে ছেড়ে দিচ্ছি তোমাদের। আগামী কথা শোনো। প্রথমে আমরা কি করছি? ঘরের প্রস্থ ক থেকে পাইছি, ঘরের প্রস্থ এবং দৈর্ঘ্য। এই কথা শোনো, কথা শোনো। প্রস্থ হলো 7 মিটার, দৈর্ঘ্য হলো 21 মিটার। এখন আমি কেন পরিসীমা বাই করছি? আমরা অঙ্ক যেটুকু করি এটা কেন করছি, এর কারণ যদি তুমি না বুঝো তাহলে তুমি করতে পারবা? মুখস্থ করা, বারবার করতে করতে, প্র্যাকটিস করতে করতে অঙ্ক শিখা ফেলা, তাহলে ওই নির্দিষ্ট করে অঙ্কই পারা যায়। তুমি যদি বুঝো তাহলে তুমি সব অঙ্ক করতে পারবা, এটা যে কোনো অঙ্ক তুমি করতে পারবা। প্রশ্নের ভিতরেই খেয়াল করো, তুমি বলছে
আয়তাকার ঘরের পরিসীমা বর্গাকার ঘরের পরিসীমার সমান। আমরা যেহেতু বর্গাকার ঘরের টাইলস বসাবো, তাহলে আমাকে আয়তাকার ঘর থেকে বর্গাকার ঘরে আগে যেতে হবে। তাহলে এখানে কি আছে? আয়তাকার ঘরের পরিসীমা দেওয়া আছে। আয়তাকার ঘরের পরিসীমা দেওয়া আছে, তাহলে এই কারণে আমরা আয়তাকার ঘরের আগে পরিসীমায় গেলাম। পরিসীমা বের করলাম, বের করার পরে বলছে যে আয়তাকার ঘরের পরিসীমা যতটুকু বর্গাকার ঘরের পরিসীমা হতো তাই। তাহলে আমরা বর্গাকার ঘরের পরিসীমা এখন এই যে বর্গাকার ঘর পরিসীমা আর আয়তাকার ঘরের পরিসীমা একই, তাহলে আমরা 56 মিটার লিখলাম। এটা কি? বর্গাকার ঘরের পরিসীমা। এখন বর্গাকার ঘরের পরিসীমা থেকে আমি তো ক্ষেত্রফলে যাব। ক্ষেত্রফলে গেলে আমরা জানি যে বর্গাকার ঘরের পরিসীমা সমান 4 গুণন বা বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4 গুণন 1 বর্গ। তাহলে আমি এই যে বর্গাকার ঘরের পরিসীমার পরিবর্তন লিখলাম 4 গুণন 1 বর্গ সমান 56। তাহলে 1 বর্গ দৈর্ঘ্য সমান এই গুণ এখানে আছে, তাহলে বেশি দিয়ে ভাগ হবে, কি হলো 14। 56 কে 4 দ্বারা ভাগ করলাম 14। তাহলে 14 কি পেলাম আমরা? বর্গাকার ঘরের 1 বাহুর দৈর্ঘ্য মানে বাহুর দৈর্ঘ্য। তাহলে এখান থেকে ক্ষেত্রফল পাই বাহু গুণন বাহু, 14 গুণন 14, তাহলে 196। টাইলসের বাহুর দৈর্ঘ্য আবার আছে কি সেন্টিমিটার। তাহলে ওটা একক মিটার দেব আগে। তাহলে সেন্টিমিটার থেকে মিটারে, মিটারে যাওয়ার পর তারপরে আমরা ক্ষেত্রফল পাবো 16.4 16.4 অর্থাৎ ক্ষেত্রফল। এটা আছে ক্ষেত্রফল না বর্গাকার ঘরের বা মেজের ক্ষেত্রফল, ঠিক আছে? এটা ভাগ করলে পরে রাস লাগবে, এটা আমরা পাবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ভালো থাকো। হ্যাঁ, তাহলে এখন টাইলসের 40 সেমি বর্গাকার টাইলস দ্বারা এই কথার অর্থ কি? সেমি এককটা তুমি দেখো, যদি পরিসীমা না এটা ধরো বলছে এত সেন্টিমিটার বর্গাকার টাইলস দ্বারা, এটাতে বোঝাতেছে যে একটা টাইলসের দৈর্ঘ্য 40 সেন্টিমিটার। ঠিক আছে, ঠিক আছে, তোমরা যাও।